15টি বল 540 টাকায় বিক্রয় করার 3টি বলের ক্রয়মূল্য ক্ষতি হয়, একটি বলের ক্রয়মূল্য কত? অর্থাৎ 15টি বল বিক্রি করে 540 টাকায় বিক্রি করেছে এবং ক্ষতি হয়েছে 3টি, অর্থাৎ সে 15টি বল 540 টাকায় বিক্রি করেছে, ফলে তার ক্ষতি হয়েছে কি 3টি বলের ক্রয় মূল্য। অর্থাৎ সে 15 টাকা তো 15টি বলের দাম তো 540 টাকা নয়, 540 টাকায় বিক্রি করলে সে 3টি ক্ষতি করলো, অর্থাৎ 15 মাইনাস 3 অর্থাৎ 12টি বলের ক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। অর্থাৎ 12টি বলের ক্রয় মূল্য 540 টাকা। তাহলে জানতে চাইছি যে একটি বলের ক্রয় মূল্য কত? তাহলে একটি বলের ক্রয় মূল্য 540 বাই 12, 4 12 48, 6 5 12 60, 45। অর্থাৎ একটি বলের ক্রয় মূল্য কত? 45 টাকা। দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? অর্থাৎ দুটি সংখ্যার লসাগু গসাগু যদি একই হয় তাহলে সংখ্যা দুটিও সাধারণত একই হবে। অর্থাৎ এখানে একটি সংখ্যা যদি 35 হয় অপরটি সংখ্যা 35ই হবে। কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরের দ্বিগুণ হয়, যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হয় তা হলো, অর্থাৎ কিছু পরিমাণ টাকা 20 বছরের দ্বিগুণ হয় এবং বলেছে ওই টাকাটা কত বছরে 4 গুণ হবে। অর্থাৎ 20 বছরের দ্বিগুণ হয়, আমরা কি জানি যে দ্বিগুণ মানে 2 মাইনাস 1 ইন্টু 100। আচ্ছা 20 বছর 20 বার পার্সেন্টেজ বা রেট অফ ইন্টারেস্ট চাইলে সেটা নিচে বসে, এখানে বছর বলেছে তাই এটা 20। এখান থেকে আমার রেট অফ ইন্টারেস্ট বের হবে, তাহলে এখানে কত হবে? 1 ইন্টু 100 বাই 20, 5%, অর্থাৎ সুদের হার 5%। এইবার বলেছে কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ 4 গুণ হতে গেলে তাহলে 4 মাইনাস 1 ইন্টু 100, আর বললাম নিচে রেট অফ ইন্টারেস্ট অথবা ইয়ার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 5, তাহলে এখানে 3 ইন্টু 100 বাই 5, 60। অর্থাৎ ওই পরিমাণ টাকা 60 বছরে ওই টাকার 4 গুণ হবে। একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। অর্থাৎ 56 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে 29, তাহলে অর্থাৎ এখানে কোন একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করছি, কত সংখ্যাটা কত আমি জানি না, তাহলে এখানে কি হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত হচ্ছে? 29। এখন বলেছে যদি এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কিছু নেই, মানে তাহলে বলতে পারি যে এই দুটোকে আমি যোগ করতে পারি, কারণ এইখানে যা ভাগফল হতো সেটা গুণ, আর তার সঙ্গে যেটা ভাগশেষ হতো সেটা যোগ হতো, কিন্তু এখানে ভাগশেষ কিছু নেই, এই ভাগফল কিচ্ছু নেই, কিন্তু শুধু ভাগশেষ আছে, তাহলে এই দুটোকে আমি যোগ করতে পারি। তাহলে যোগফল কত হবে? অর্থাৎ 9 6 15 5 5 3 8 85। অর্থাৎ এই 85টা যদি 56 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত? 29 আসবে। তাহলে সংখ্যাটি হচ্ছে 85 কে যদি 8 দিয়ে ভাগ করি অর্থাৎ 8 85, তাহলে 8 10 80, 5 ভাগশেষ, অর্থাৎ তাহলে 8 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ আসবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের শতকরা হার কত? তাহলে এখানে কি বলেছে? কস্ট প্রাইস আর সেল প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর অনুপাত কত? 5:6। অর্থাৎ 5 টাকা কিনে 6 টাকায় বিক্রি করলে কত লাভ হচ্ছে? 1 টাকা। তাহলে এবার শতকরা হিসেবে কত? তাহলে 5 টাকায় লাভ হয় কত? 1 টাকা। একে কত আর 100 কত? তাহলে 1 এর 5 আর 100 এর কত? তাহলে 100/5 অর্থাৎ 20%, অর্থাৎ শতকরা লাভের হার 20%। এক ব্যক্তি তার সম্পত্তির 3/10 অংশ পুত্রকে, 1/4 অংশ কন্যাকে এবং বাকি 2700 টাকা স্ত্রীকে দিলেন। কন্যা কত টাকা পাবে? তাহলে কি বলেছে? তার পুত্র, কন্যা আর স্ত্রী
স্ত্রী। তাহলে পুত্রকে কত দিয়েছে? পুত্রকে মোট টাকার 3/10 আচ্ছা, কন্যাকে দিয়েছে 1/4 আর বাকি টাকা স্ত্রীকে দিয়েছে। তাহলে এখানে 10 আর 4 এলসিএম কত? এলসিএম 20। তাহলে প্রত্যেকের সঙ্গে 20 গুণ করবো। তাহলে 3/10 × 20 ইস্টু 1/4 × 20। তাহলে এখানে 2, অর্থাৎ 3 × 6, এটা 4 × 5 = 20, 5। তাহলে 5। তাহলে এখানে এলসিএম তো 20 ছিল, অর্থাৎ তার মোট টাকার পরিমাণ 20 ধরি। তাহলে 6 পার্ট দেয় পুত্রকে আর 5 পার্ট দেয় কন্যাকে। তাহলে মোট কত দেয়? 11 পার্ট দেয় পুত্র আর কন্যাকে। তাহলে বাকি দেয় কত? 20 - 11 হলে 9 পার্ট, অর্থাৎ স্ত্রীকে দেয় 9 পার্ট, 9 পার্ট টাকা। এবার বলছে স্ত্রীর টাকার পরিমাণ কত? স্ত্রীর টাকার পরিমাণ হচ্ছে 2700। তাহলে 9 এর সঙ্গে কত গুণ করলে 2700 হবে? 300। তাহলে কন্যার সঙ্গে 300, পুত্রের সঙ্গেও 300। তাহলে কন্যার সঙ্গে 300 হলে এর সঙ্গে 300 যদি গুণ করি তাহলে 1500, আর পুত্রের সঙ্গে 300 গুণ করলে 1800। তাহলে এখন জানতে চাই যে কন্যা কত টাকা পেয়েছি। তাহলে কন্যা পায় কত? 1500 টাকা। প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ হয়। তাহলে প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত হবে? তাহলে ধরি 100 টাকা কোনো দ্রব্যের দাম বা প্রিন্টেড প্রাইস আছে। প্রথমে 10% ছাড় দিল, প্রথমে 10% ছাড়। তাহলে 100 টাকা 10% কত? 90, অর্থাৎ প্রথম টাকাটা হলো 90 টাকা। আবার এই টাকার উপরে 20% ছাড় দিল। তাহলে এই 90 যদি 100% হয় তাহলে এর 10% কত? 9। তাহলে 20% কত? তাহলে এখানে 20%। তাহলে এর 10% যেমন 9 ছিল, এই 10% 10 ছিল, সরি 100 10% 10, তাহলে 10 মানে 90, আর 90 এর 20% হচ্ছে 18। অর্থাৎ এখান থেকে 18 কমানো হয় তাহলে কত হবে? 72। অর্থাৎ 100 টাকার জিনিস দুবার 10 ও 20% ছাড় দিলে তার দাম হয়ে যায় 72 টাকা। তাহলে মোট ছাড়ের পরিমাণ কত? মোট ছাড়ের পরিমাণ 28 টাকা, আর 28%। এক ব্যক্তি 21 কিমি দূরত্বের প্রথম 5 কিমি 4 কিমি পার ঘন্টা, 10 কিমি 5 কিমি পার ঘন্টা ও শেষ 6 কিমি 8 কিমি পার বেগে গেলে তার গড় গতিবেগ কত হবে? তাহলে মোট রাস্তায় 21 কিলোমিটার। তাহলে তার প্রথম 5 কিলোমিটার সে গেছে কত? 4 কিলোমিটার গতিবেগে। প্রথম 5 কিলোমিটার সে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। বলছে পরের 10 কিলোমিটার সে 5 কিলোমিটার পার ঘন্টা গেছে, এবং শেষে কত? 21 কিলোমিটার। তাহলে পড়ে থাকে কত? 6 কিলোমিটার। তাহলে শেষ 6 কিলোমিটার সে কত গেছে? সে গেছে 8 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা বেগে। এখন যদি সে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার যায় তাহলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে 4 কিলোমিটার মানে প্রতি কিলোমিটার সে 15 মিনিটে যায়। তাহলে এইখানে 5 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অর্থাৎ 4 কিলোমিটার 1 ঘন্টা, আরো 1 কিলোমিটার মানে 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট তার সময় লাগছে। আচ্ছা, পরে 10 কিলোমিটার 5 কিলোমিটার গতি পেয়ে গেলে 5 × 10 2 কিলোমিটার, এই 2 ঘন্টা। আর শেষটা পর বলেছে কি না, যে 8 কিলোমিটার গতি বেগে সে 6 কিলোমিটার যাচ্ছে। তাহলে 8 কিলোমিটার বলতে প্রতি 2 কিলোমিটার সে 15 মিনিটে যাচ্ছে। তাহলে 6 কিলোমিটার যেতে তার সময় লাগে 45 মিনিট। 45 মিনিট। এটা 4 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে মোট কত? 3 ঘন্টা আর 45 আর 15 মিনিটে কত? 1 ঘন্টা। মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে 4 ঘন্টা সে কত যায়? 21 কিলোমিটার। তাহলে 21/4 4 × 5 = 20, অর্থাৎ 5 × 1 = 4 ঘন্টা তার সময় লাগে। অর্থাৎ গতিবেগ, অর্থাৎ তার গড় গতি হবে 5 × 1 = 4 কিলোমিটার পার আওয়ার। দুটি বর্গাকৃতির মাঠের পরিসীমা 96 মিটার ও 28 মিটার। তৃতীয় একটি বর্গাকৃতির মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান হলে তৃতীয় মাঠের পরিসীমা কত? তাহলে বলেছে
বলেছে দুটি মাঠের পরিসীমা কত 96, অর্থাৎ একটা 96 একটা 28, একটা 96 মিটার একটা 28 মিটার, 28 মিটার। তাহলে এর পরিসীমা, তাহলে একটি বাহু বের করতে গেলে কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? এটা 24 আর এটা হচ্ছে 7, 24 আর 7। এইভাবে বলেছে এর ক্ষেত্রফলের যোগফলের সমান, অর্থাৎ 24 যদি এর একটি বাহু 24 এর ক্ষেত্রফল কত হবে? 24 স্কয়ার, অর্থাৎ এর ক্ষেত্রফল হবে 576, আর এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে 49, ক্ষেত্রফল হবে 49। এখন এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত? 9 6 15 5 হাতে 1 5 7 5 12 2 হাতে মারে 1 6 625, অর্থাৎ এবার এই দুটো বর্গাকার মাঠের ক্ষেত্রফলের যোগফল হবে 625। এবার এখান থেকে যদি আমি একটা মাঠের বাহু বের করি, তাহলে বাহু বের করতে গেলে আবার বর্গ করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল যদি করি তাহলে কত হচ্ছে? 25, অর্থাৎ দুটো ক্ষেত্রফল যোগ করলে যে মাঠটা পাওয়া যাবে তার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য হবে 25। এবার বলেছে এই মাঠের পরিসীমা কত? তাহলে পরিসীমা, তাহলে 25 × 4 = 100, অর্থাৎ মাঠটির পরিসীমা হবে 100 মিটার। একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে থেকে 4 কিলোমিটার ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। ওই পুলিশও 4.5 কিলোমিটার বেগে ছুটে কিছুক্ষণ পরে চোরকে ধরলো। ওই চোর ওই সময়ে কতটা দৌড়েছিল বা কতটা এগিয়ে গেছিল? তাহলে বলতে পারি কি না, ধরি এইখানে পুলিশ আছে আর এইখানে চোর আছে, অর্থাৎ এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 50 মিটার, 50 মিটার। এবার পুলিশ ছুটছে 4.1 কিলোমিটার গতিবেগে আর চোর ছুটছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। এইবারে এখন পুলিশটা যদি পুলিশ 4 কিলোমিটার বেগে ছুটতো, চোরও 4 কিলোমিটার বেগে ছুটতো, তাহলে ধরতে পারতো না, সবসময় ওদের ডিফারেন্সটা থাকতো 50 মিটার। এখন যে পুলিশ যে এক্সট্রা যে হাফ কিলোমিটার বা প্রতি ঘন্টায় 500 মিটার করে এগিয়ে যাচ্ছে, সেটাই এগিয়ে গিয়ে এই 50 মিটারটাকে কভার করবে। তাহলে বলতে পারি এই হাফ কিলোমিটার মানে 500 মিটার, 500 মিটার। তাহলে যদি 500 মিটার পুলিশটা 1 ঘন্টায় যায়, তাহলে 500 মিটার যদি 1 ঘন্টা বা 60 মিনিটে যায়, তাহলে এই 50 যেতে কত সময় লাগবে? তাহলে 1-এ যায় 60/500, আর 50 মিটার যেতে তার সময় লাগবে কত? 60 × 500, সরি 60 × 50/500, 0000, অর্থাৎ 6 মিনিট, 6 মিনিট। অর্থাৎ পুলিশটা 6 মিনিট পরে গিয়ে চোরটাকে ধরবে। এখন প্রশ্ন হলো চোর কতটা এগিয়ে যাবে? তাহলে চোর কত যায়? চোর 60 মিনিটে যায় কত? 4000 মিটার, অর্থাৎ চোর 60 মিনিটে যাচ্ছে 4000 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 4000 × 60, আর 6 মিনিটে কত যাবে? সরি, হ্যাঁ 6 মিনিটে কত যাবে? তাহলে 6 মিনিটে 4000 সরি এটা 60, আর 6 মিনিটে 60/60, 0000, অর্থাৎ 400 মিটার। অর্থাৎ যে সময় পুলিশটা চোরটাকে ধরবে ততক্ষণে চোর তার জায়গা থেকে 400 মিটার এগিয়ে যাবে। একটি বালক তার অর্থের 1/3 এক বন্ধুকে, বাকি টাকা 4/5 আরো এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকলো। বালকটির কাছে প্রথমে কত টাকা ছিল? তাহলে কি বলেছে যে বালকটি প্রথমে তার মোট টাকার 1/3 তার প্রথম বন্ধুকে দিল, তাহলে 1/3 দিল, তাহলে বাকি থাকলো কত? 3 ভাগের 1 পার্ট দিলে, তাহলে বাকি থাকলো 2 পার্ট বা 2/3। আমি 3টা লিখলাম না, শুধুমাত্র 2 লিখলাম। তাহলে তার ধরুন এখানে মোট 3-এর মধ্যে 1 অংশ দিয়ে দিয়েছে, তাহলে 2 অংশ আছে বা 2 টাকা আছে বা 2 অংশ আছে ধরি। এবারে এই যে টাকাটা ছিল এই টাকার আবার 4/5 অবশিষ্ট অপর এক বন্ধুকে দিচ্ছে, তাহলে 4/5 অপর এক বন্ধুকে, বলে এই টাকাটাকে 5 ভাগে ভাগ করে তার 4 ভাগ অপর এক বন্ধুকে দিল। এখন তার কাছে কত আছে? তার কাছে আছে আর, তাহলে 1 পার্ট টাকা,
তাহলে এবার হচ্ছে তার কাছে টাকা আছে কত 2 টাকা। তাহলে 2 টাকা যদি হয় তাহলে আমি বলতে পারি যে এক পার্টটা কত, এক পার্টটা 2, তাহলে 5 পার্ট কত, 5 পার্ট হচ্ছে 10 টাকা, 10 টাকা। তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করে 10, অর্থাৎ তার কাছে প্রথম বন্ধুকে দেওয়ার পর তার কাছে টাকাটা ছিল সেটা হচ্ছে 10 টাকা। তাহলে এইখানে এই 2 পার্টটা হচ্ছে 10, তাহলে 2 পার্ট 10 মানে এক একটা পার্ট কত 5 করে, তাহলে এখানে 3, অর্থাৎ শুরুতে তার টাকা ছিল 3 পার্ট। তাহলে 2 পার্ট যদি 10 হয় 3 পার্ট কত হবে, 3 পার্ট 3 5 15, অর্থাৎ 15 টাকা। অর্থাৎ শুরুতে তার কাছে টাকার পরিমাণ ছিল 15 টাকা। যদি 8 স্টার 5 6 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে লুপ্ত অঙ্কটি বা স্টারের স্থানে কত সংখ্যা ছিল? তাহলে কি সংখ্যাটি ছিল? 8 স্টার 5 6 4। বলছে এই সংখ্যাটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই স্টারের জায়গায় কত থাকবে? তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখি এখানে 6 4 10, 10 5 15, 15 আর 8 23, তাহলে 23। আচ্ছা 23 এর পরে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? 27, অর্থাৎ 23 এর সঙ্গে 4 যোগ করলে 27 হবে। তাহলে এই স্টারের ঘরে 4 বসবে, অর্থাৎ স্টার মার্কের জায়গায় যদি 4 বসানো যায় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কোন পরীক্ষায় এ 81 নম্বর পায় যেটা বি প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম, তাহলে বি কত পেয়েছে? তাহলে বলেছে যে এ যে নাম্বার পেয়েছে সেটা বি থেকে 10% কম, তাহলে এ আর বি ধরি এ কত পেয়েছে, এ 100%, আর বি পেয়েছে বি 10% কম মানে 90। তাহলে এটাকে যদি আমি অনুপাত করি তাহলে কি হবে 9:10। এখন বলেছে যে এর প্রাপ্ত নম্বর 81, তাহলে এর প্রাপ্ত নম্বর 81, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 81 হয়েছে? 8 গুণ 9 গুণ করলে, তাহলে 9 9 81, তাহলে 9 এর সঙ্গে 10 এর সঙ্গে 9 গুণ করে দেবো 90, অর্থাৎ বি প্রাপ্ত নম্বর 90। 9 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণ 50%, ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত লিটার জল মেশাতে হবে? তাহলে বলেছে এখানে 9 লিটার জল, আচ্ছা মিল্ক ইজ টু ওয়াটার, আচ্ছা বলেছে 9 লিটার জল, আচ্ছা এখানে বলছে 50%, এখানে 50% কি বলেছে 50% দুধ, তাহলে যদি 50% দুধ হয় তাহলে নিশ্চয়ই 50% জল, তাহলে অনুপাত করতে হবে 1:1, সরি এটা 9 লিটার 90 না 9 লিটার, তাহলে এখানে 2 ইউনিটে 9, 2 দিয়ে ভাগ করে কত হবে 4.5, 4.5 করে, অর্থাৎ 4.5 লিটার দুধ আছে আর 4.5 লিটার জল আছে। এখন বলেছে আরো কত জল মেশালে দুধের পরিমাণ 30% হবে। তাহলে যদি দুধের পরিমাণ 30% হয় তাহলে টোটাল 100%, তাহলে জল নিশ্চয়ই 70%, তাহলে এটাকে অনুপাত করলে কি হবে 3:7। তাহলে আমার দুধ কিন্তু ফিক্সড, দুধ আগে ছিল এখনো তাই আছে, অর্থাৎ দুধ 4.5, অর্থাৎ 3 পার্টে যদি 4.5 হয় এক পার্টে কত হবে 1.5 বা 1.5, তাহলে 7 পার্টে কত হবে 7 পার্টে 7 15 105, অর্থাৎ 10.5, অর্থাৎ 4.5 লিটার দুধ হবে। আর জলের পরিমাণ যদি 70% হয় বা দুধের পরিমাণ 30% করা হয় তাহলে জল মেশালে জলের পরিমাণ দাঁড়াবে 10.5 লিটার। তাহলে আগে কত ছিল, আগে ছিল 4.5 আর এখন হয়েছে কত 10.5, অর্থাৎ এই দুটো পার্থক্য কত, এই দুটো পার্থক্য 6, অর্থাৎ আরো 6 লিটার জল মেশালে ওই মিশ্রণে দুধের পরিমাণ হবে 30%। এখানে লুপ্ত সংখ্যাটি কত? তাহলে এখানে দেখবো হরগুলোকে লক্ষ্য করবো। হরগুলো কি আছে না, প্রথমে কত বেড়েছে, প্রথমে 4 বেড়েছে, তারপরে কত বেড়েছে, তারপর বেড়েছে 6, তাহলে যদি প্রথমে 4 বাড়ে তারপর 6 বাড়ে তাহলে নিশ্চয়ই পরটা 8 বাড়বে, তাহলে 8 বাড়লে কত হবে, একে দেখবো পরটা 31 হয় কিনা, তাহলে 8 বাড়লে 1 এর 21, 1/21, আচ্ছা প্রথমে এখানে 6, এটা 8 বাড়লো, এইবার 10 বাড়বে, 10 বাড়লে 31, তাহলে এই লুপ্ত সংখ্যাটি হবে কত 1/31।
21। রাম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলো, একটিতে তার 10% লাভ, অন্যটাতে 10% ক্ষতি হলো, নিচের কোন বক্তব্যটি সঠিক? অর্থাৎ রামের ধরি দুটো ঘোড়া আছে, একটা এ ঘোড়া আর একটা বি ঘোড়া। আচ্ছা, দুটো সব 100 টাকায় বিক্রি করলো, সরি দুটো সব 100 টাকায় কিনেছি, দুটো সব 100 টাকায় কিনেছি। এইভাবে বলেছে একটি দ্রব্য বিক্রি করার সময় 10% ক্ষতি করেছে, অর্থাৎ ধরি এ ঘোড়াটা 10% ক্ষতি করেছে, তাহলে 100 10% কত? 90। আর বি ঘোড়াটা 10% লাভ করেছে, তাহলে 110। এটা 10% লাভ আর 10% ক্ষতি, তাহলে এটা কত হবে? 110। অর্থাৎ সে কিনেছিল কত? সে 200 টাকায় কিনেছিল, আর সে বিক্রি করেছে কত? সে বিক্রি করেছে 200 টাকায়। অর্থাৎ তার কিন্তু কোনো লাভ বা ক্ষতি হলো না। এখন জানার বিষয়, যদি কোনো দ্রব্য কোনো একটি দ্রব্যের উপরে 10% ছাড়, 10% বা 10% ক্ষতি বা 10% লাভ করে, সেক্ষেত্রে একটি দ্রব্যের উপরে হলে সেটা কিন্তু 1% ক্ষতি হতো, কিন্তু এখানে বলে দুটো আলাদা আলাদা দ্রব্য, তাই এখানে কোনো লাভ বা কোনো ক্ষতি হয়নি। এক ব্যক্তি আগের বেতনের তুলনায় 25% কম বেতন পান, আগের বেতন ফিরিয়ে আনতে তার কত % বৃদ্ধি করতে হবে? এখন বলেছে সে আগে কত বৃদ্ধি পেত? 100 টাকা, এখন 25% কম, অর্থাৎ এখন বেতন পান 75 টাকা। তাহলে আগের বেতন মানে 100 টাকা ফিরিয়ে আনতে গেলে তার কত বৃদ্ধি করতে হবে? তাহলে 75 করে 25 বৃদ্ধি করতে হবে, 25 বৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে এইবার হবে, তাহলে 75-এ 25 বৃদ্ধি হবে, একে কত? 25/75, আর 100-তে কত? 25 × 100/75, 3, অর্থাৎ 33 পূর্ণ 3% বৃদ্ধি করতে হবে। 1 টাকা আধুলি ও সিকি মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে, টাকা আধুলি ও সিকির মুদ্রার অনুপাত 2:3:5 হলে টাকার মুদ্রা সংখ্যা কত? এখানে তাহলে মুদ্রা আছে কি বলেছে? এখানে টাকা আধুলি ও সিকির মুদ্রার অনুপাত কত? 2:3:5। 5 টাকা আছে, এখানে 1 টাকার কয়েন, এটা দুটো, আচ্ছা, আর হচ্ছে 2 টাকা, আর এখানে 50 পয়সা আছে 3 টাকা, আর 25 পয়সা আছে 5 টাকা। তাহলে যদি 2 টাকা 1 টাকা কয়েন 2 টাকা হয়, তাহলে মোট দুটো কয়েন। আচ্ছা, 50 পয়সা কয়েন 3 টাকা হলে মোট হচ্ছে 6টা কয়েন, আর 25 পয়সা কয়েন 5 টাকা হলে তাহলে মোট 4 5 20টা কয়েন। এবারে এই অনুপাতে মোট কয়েনের সংখ্যা আছে 700 পিস। তাহলে এখানে দেখবো 20 আর 6 26, 26 আর 2 28, তাহলে 700-কে 28 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এক একটা পার্ট আসবে। কত আসছে? 700, 7 × 7, 4 × 7 28, 4 25 100, অর্থাৎ পার ইউনিট 25 করে। তাহলে এখানে বলেছে যে 1 টাকার কয়েন কতগুলো আছে, তাহলে 2 এর সঙ্গে 25 গুণ 50, অর্থাৎ 1 টাকার কয়েন আছে 50 টাকা। বিশুদ্ধ দুধে ক্রয় মূল্যে দুধ বিক্রয় করে 12.5% লাভ করতে হলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে জল মেশাতে হবে কত লিটার বা কত জল মেশালে? তাহলে এখানে দুধের পরিমাণ যদি আমি ধরি 100% দুধ হয়, 100% দুধ হয়, তাহলে সে 12.5% লাভ করছে, তাহলে হবে কত? 112 × 2%। এখন এইটা যদি 1 কুইন্টাল হয়, 1 কুইন্টাল বা 100 কেজি, এটা যদি 100 কেজি হয়, তাহলে যদি 100% 100 কেজি হয়, তাহলে 112টা কত হবে? 112 × 2 কেজি। সে কিন্তু কেনা দামে বিক্রি করে, তাহলে তার জল মেশাতে হবে, তাহলে কত জল মেশাবে? এই যে পার্থক্যটা, এটাই জল মেশাবে, অর্থাৎ 12 × 2 কেজি জল মেশাতে হবে।